খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফা। শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। আজ আমরা ফুটবল নিয়ে কথা বলতে চাই। ফুটবলের আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সিটি ক্লাবের কোচ নুরুজ্জামান নয়ন এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক গোলরক্ষক কোচও তিনি। নয়ন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। সিটি ক্লাব একটা নবযাত্রা শুরু হয়েছে, কারণ বিএফএল থেকে তারা রানার্স আপ হয়ে এই প্রথমবার তারা বিএফএল এ খেলবে, বিসিএল থেকে রানার্স আপ হওয়ার কারণে। আপনাদের প্রস্তুতিটা কেমন? অনেকদিন আগে থেকে আপনারাই মনে হয় সম্ভবত প্রথম ক্লাব, কারণ ফর্টিস এফসি এবং পুলিশ এফসি হচ্ছে তারা এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য তারা মাঠের প্রস্তুতি সেরেছে, তবে অন্য কোনো ক্লাব এখনো মাঠের প্রস্তুতিতে নামেনি। আপনারাই প্রথম ক্লাব। প্রস্তুতি কেমন চলছে আর আপনাদের লক্ষ্যটা কি আসলে? দেখেন, সিটি ক্লাব কিন্তু 1972 সালে এস্টাবলিশড, কিন্তু এই প্রথম তারা যে টপ টায়ার প্রিমিয়ার লিগে খেলছে। সো এটা আমি মনে করি যে সিটি ক্লাবের যে ইতিহাস ফুটবল, সেটা খুব তারা সবচেয়ে বেস্ট জায়গায় রয়েছে এবং খুব গৌরবের জায়গায় রয়েছে। তো সিটি ক্লাবে আমি যেটা দেখেছি, তাদের ম্যানেজমেন্টের একটা লম্বা পরিকল্পনা রয়েছে, কিছু শর্ট টার্ম প্ল্যান রয়েছে এবং কিছু লং টার্ম প্ল্যান রয়েছে, এবং তারা দলবদলে যেটি করেছে, এখানে বিএফএল এ যারা লাস্ট লিগে পারফর্মার ছিল, বেস্ট পারফর্মার, তাদেরকেই কিন্তু নেয়ার চেষ্টা করেছে। এবং আপনি জানেন যে অলরেডি তারা 5 জন রিক্রুট করেছে ফরেনার, তার মধ্যে সবাই কিন্তু বাংলাদেশ লিগে যারা ভালো খেলেছে গত বছর, তাদেরকে নিয়েছে। সো আমি মনে করি যে এখানে, এবং আপনি যদি গড় বয়সটা দেখেন, সেখানে মাত্র 24। সো আমি বলবো একটা ইয়াং এনার্জেটিক টিম, এবং ফরেনদের সাথে সমন্বয় করে এক্সপিরিয়েন্স প্লাস ইয়াংদের যে একটা সমন্বয় রয়েছে, সেখানে যদি আমি চিন্তা করি, তো আমার কাছে মনে হয় যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে কোনো ম্যাচ খেলার জন্য একটা টিম গড়ার যতটুকু প্রয়োজন তারা সেটা করেছে। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা দেখেছি ম্যানেজমেন্টের দিক থেকে সিটি ক্লাবের, যে তারা চেষ্টা করেছে যে একটা প্রফেশনাল ক্লাবের যে স্ট্রাকচার থাকা উচিত, প্লেয়ারদের যে সুবিধা থাকা উচিত, এবং কোচিং স্টাফ বলেন, মাঠ থেকে আরম্ভ করে সবগুলি কিন্তু তারা চেষ্টা করছে হাইয়েস্ট লেভেলে করার জন্য। যেহেতু 72-এর পরে এই প্রথম তারা অংশগ্রহণ করেছে, একটু সময় লাগবে। তারপর আমি বলতে চাই যে প্লেয়াররা হ্যাপি। আমি কয়েকজন প্লেয়ারের সাথে কথা বলেছি, যদিও আমি অনেক পরে জয়েন করেছি ক্লাবে, বাট তাদের ফুড থেকে আরম্ভ করে, আবাসন থেকে আরম্ভ করে, এবং ট্রান্সপোর্ট তার অলরেডি একটা বড় বাস কিনেছে, যেটা 38 সিটের এসি গাড়ি। সো এইটা কিন্তু একটা বিশাল, আমি মনে করি বাংলাদেশের পার্সপেক্টিভে একটা অ্যাডভান্টেজ, এবং ক্লাব স্ট্রাকচার এগিয়ে নেওয়ার জন্য। সো তারা চেষ্টা করছে, বাট আমার কাছে মনে হয় যে সময়ের সাথে সাথে তারা আরও ভালো কিছু করবে। আচ্ছা, আমরা দেখছি যে ক্লাব ফুটবলের এখন যে আসলে অস্থিরতা চলছে দেশের ঘরোয়া ফুটবল নিয়ে, সেক্ষেত্রে সিটি ক্লাব একটু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। তারা আসলে চাচ্ছে যে নিজেদের আসলে বিএফএল এর পর তারা বিসিএল এর পর বিএফএলও তারা প্রমাণ করতে। আমরা ফর্টিস এফসির কথা বলতে পারি। তারা তরুণ প্লেয়ার নিয়ে কাজ করে এবং প্লেয়ার বিক্রি করে, এবং বাংলাদেশ ফুটবল দলেও তারা চেষ্টা করে প্রোভাইড করার জন্য। আপনাদের সেই লক্ষ্যটা থাকবে কিনা? কারণ সাধারণত ক্লাবগুলো আসলে প্লেয়ার সরবরাহ করে থাকে, নিলামে উঠায় তাদের আর্ন করার জন্য। এই কোনো পরিকল্পনা, এমন পরিকল্পনা আপনাদের রয়েছে কিনা? না, সিটি ক্লাবের আসলে অনেক বড় ধরনের পরিকল্পনা রয়েছে, আমি যতটুকু জানি, কিন্তু এটা সময় লাগবে নিশ্চয়ই। এবং আমাদের যে ক্লাব সেক্রেটারি রয়েছেন, সাধারণ সম্পাদক মঈন ভাই, উনি একদিন আমাকে শেয়ার করছিলেন যে ওনার টার্গেট এএফসি পর্যায়ে ফুটবল খেলা। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে টিমটা এএফসি লেভেলে খেলতে চায় বা স্বপ্ন দেখতে চায়, সেখানে নিশ্চয়ই তাদের কোনো বড় পরিকল্পনা রয়েছে। এবং এখানে আরও কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে সিটি ক্লাবের, সেটা হয়তো বা এখন আমি ডিসক্লোজ করতে পারবো না, এটা খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে আমার কাছে মনে হয় সেটা যদি করতে পারে সিটি ক্লাব, এবং ফুটবলের জন্য এটা খুবই একটা ইতিবাচক বলবো যে একটা সিদ্ধান্ত হবে। সেটা যদি আমাদেরকে যদি একটু বলতে পারেন আর কি, যে প্রাথমিক আসলে কি সিদ্ধান্ত বা কি মিটিংয়ে কি আলোচনা হয়েছে? না, সেটা ওইভাবে আমি বলতে পারবো না, যেহেতু আমি বলছি যে প্রাথমিক পর্যায়ে আছে। তবে যেটা বলতে চাই, ফুটবলারদের কল্যাণে করা হচ্ছে নাকি পুরো দেশের সামগ্রিক ফুটবল? না, শুধু নট অনলি ফুটবলারদের সুবিধার জন্য। এখানে সিটি ক্লাবের দেখেন, আমাদের ফুটবল কালচার বা ফুটবলের যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা ডোনেশন নিয়ে মানে আমরা টিম করি। সে ফর এক্সাম্পল, আমার কাছে একটা টাকা চাওয়া হলো, কিন্তু মানে আমি ডোনেট করব, কিন্তু সেই কমিটমেন্ট আমি অনেক সময় পারি না।
হয়তোবা আমি ব্যবসায় ভালো মন্দ থাকতেই পারে। সো সিটি ক্লাবের একটা প্ল্যান রয়েছে যে তারা সেই ডোনেশন থেকে বের হয়ে একটা ফিক্সড কোনো ইনকাম করা যায় না, ইনকাম করার কোনো ব্যবস্থা করা যায় কি না। সো এইটা যখন হবে তখন সিটি ক্লাবের যেই অফিসিয়ালই থাক, যেই প্লেয়ারই থাক, যেই কোচিং স্টাফই থাক, ভবিষ্যতে তারা কিন্তু সেই সুবিধাটুকু পাবে। এবং মাঠ নিয়েও তারা কিন্তু কাজ করছে যে তাদের নিজস্ব একটা মাঠ আছে, এটা কীভাবে রেনোভেশন করা যায় আন্তর্জাতিক মানের একটা প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করার জন্য। তো সেটার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে। আচ্ছা, ফুটবলের জন্য তো আসলে কিছু কিছু ফ্যাসিলিটি থাকতে হয় বা কিছু কিছু প্রক্রিয়ার আওতায় আনতে হয়, বিশেষ করে ক্লাব ফুটবলে শীর্ষ পর্যায়ে যখন ঘরোয়া ফুটবলের লিগগুলো খেলে থাকে। আমরা তো আসলে কোনোভাবেই দু একটা ক্লাব ছাড়া অন্য বাকি সবগুলো ক্লাবই আসলে কখনোই ওইটা ফুলফিল করতে পারেনি। সিটি ক্লাবের মধ্যে সেটা রয়েছে, তারা চেষ্টা করছে এগিয়ে যাওয়ার। আপনাদের জিমনেশিয়াম কি আছে কিনা, জিম আছে কিনা কোনো, বা সুইমিং পুল রয়েছে কিনা? কারণ এটা তো মাস্ট থাকতে হয় একটা ফুটবলারের জন্য। না, আমরা যেটা জিম করেছি আমাদের একদম ক্লাবের সাথে একটা জিম রয়েছে, আমরা তাদের সাথে একটা চুক্তিতে রয়েছে। সো আমি 24/7 আপনি যে কোনো সময় যদি কোনো প্লেয়ার মনে করে যে তারা এক্সট্রা কোনো ট্রেনিং করবে, ইভেন কোচিং স্টাফও যদি মনে করে যে জিমে যাবে, সেই সুবিধাটা কিন্তু অলরেডি করেছে। যেটা আমি বলছিলাম প্রথম দিকে, তারা নতুন ক্লাব কিন্তু প্রথম থেকেই চেষ্টা করছে যে সেই সুবিধাগুলো নেওয়া যায় কিনা। আর সুইমিংটা এখন আমরা শুরু করিনি, বাট যদি প্রয়োজন হয় আমরা আশেপাশে কোনো একটা সুইমিং পুল হয়তো বা চুক্তিতে আমরা যাব। ব্যাকআপ প্ল্যান হিসেবে আপনাদের নিশ্চয়ই আছে। আমরা একটু দেখতে চাই, আপনারা মোহামেডান থেকে ব্রাদার্স ইউনিয়ন 40 এফসি থেকে আপনারা বেশ কয়েকজন ফুটবলার এবার নিজেদের ক্লাবে ভিড়িয়েছেন। আমরা দেশি প্লেয়ারদের তালিকাটা যদি একটু দেখতে চাই, দেশি প্লেয়াররা আসলে রয়েছে এবং নোভার মতো জাতীয় দলেও খেলেছেন, তার মতো প্লেয়ার রয়েছেন, অভিজ্ঞ প্লেয়ার। আমরা যদি প্রথমেই রফিকুল ইসলামকে রাখি রাইট উইঙ্গারে, তিনি 50,000 ইউরো, আমরা বাজার মূল্য নিয়ে পরে কথা বলবো। এনামুল ইসলাম আছেন লেফট উইঙ্গার, ঢাকা আবাহনী থেকে এসেছেন তিনি। সাজিদ আছেন লেফট উইঙ্গার হিসেবে, লেফট উইঙ্গে খেলেন তিনি 40 এফসির। রাজন হাওলাদার রাইট ব্যাকের, রহমতগঞ্জ থেকে এসেছেন, মনা রাইট ব্যাক 40 এফসি। এই কয়জন প্লেয়ার আপনারা সম্প্রতি আসলে অ্যাড করেছেন, আরও বাকি অনেক প্লেয়ার রয়েছে, বিদেশি প্লেয়ার রয়েছে। গোলরক্ষক নিয়েও কথা বলবো। শুরুতেই যদি একটু ফুটবলার নিয়ে কথা বলতে চাই, সেই জায়গা থেকে আপনাদের পরিকল্পনাটা আসলে কি হয়েছে বা কিভাবে আসলে দল সাজানোর জন্য, কারণ কোথায় বিএসএল আর কোথায় বিএফএল, দুইটা আসলে পার্থক্য। কারণ বিএফএল হচ্ছে শীর্ষ পর্যায়ের ফুটবল লিগটা হয়ে থাকে, সেই জায়গায় আসলে আপনাদের পরিকল্পনাটা কি? একেবারে নবাগত একটা দল নিয়ে আপনারা এগোচ্ছেন। দেখেন, এখানে আমি যেটা বলবো যে এই ক্লাবের যদি কিছু স্ট্রেংথ থাকে সেটা হচ্ছে যে এখানে লাস্ট ইয়ার যারা পারফরমেন্স করেছে, এবং আপনি যদি এখানে দেখি যে রফিকুল থেকে আরম্ভ করে এনামুল, সাজিদ এবং রাজন, মনা, সবাই কিন্তু যার যার আপনি ক্লাবে বেস্ট পারফর্মার। এবং রফিকুল হচ্ছে আমরা জানি যে লাস্ট যে আমরা সানমেরিন এগেনস্টে খেলেছিলাম সেখানে কিন্তু রফিকুল রাইট উইংয়ে সে স্টার্টিং 11-এ ছিল। এবং মনা, সবার কথা আমি বলবো তারা কিন্তু তাদের ক্লাবে বেস্ট পারফর্মার। সুতরাং ওইটাই সিটি ক্লাব ম্যানেজমেন্ট চেষ্টা করেছে যে বেস্ট পারফর্মার যখন আপনি আনবেন। এবং আমি বলতে যে ফরেন যদি আপনি দেখেন, একটা ফুটবলের মেন স্ট্রেংথ হচ্ছে তার ব্যাকবোন। সো সেইখানে কিন্তু তারা কাজ করেছে। অর্থাৎ সিটি ক্লাব দুটো স্টপার নিয়েছে ফরেনার, একটা মিডফিল্ড নিয়েছে, হ্যাঁ, এবং স্ট্রাইকার দুইটা নিয়েছে। এবং একজন স্ট্রাইকার আছে পাকিস্তান ন্যাশনাল টিমে খেলে, শায়েক দোস্ত। সে ভার্সেটাইল, সে স্পেশালি স্ট্রাইকার খেলে, কিন্তু সে লেফট উইংয়েও খেলতে পারে এবং রাইট উইংয়েও খেলতে পারে। এবং আমি যদি বাংলাদেশিদের কথাও বলি, এখানে কিছু ভার্সেটাইল প্লেয়ার রয়েছে, হ্যাঁ, তারা কিন্তু বিভিন্ন পজিশনে খেলতে পারে। তো আমার কাছে মনে হয় যে সিটি ক্লাব শুধু স্টার্টিং 11 না, একটা টিম যদি ভালো করতে চায় তার বেঞ্চটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই জায়গাও আমি বলবো যে খুব বেশি ভালো না হলেও মোটামুটি একটা ভালো টিম হয়েছে যদি ওভারঅল আমি চিন্তা করি। আচ্ছা, আপনি তো গোলরক্ষক কোচ, গোলরক্ষকদের নিয়ে আপনাদের দলে 3জন গোলরক্ষক রয়েছেন, বিদেশি একজন আর 2জন হচ্ছে মোহামেডান থেকে গিয়েছেন। তাদের নিয়ে আমরা কথা বলবো, তবে একটু বাজার মূল্য নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের প্লেয়ারদের বিগত সময়ে যেটা আমরা 90 দশকে দেখেছি যে প্রচুর দাম ছিল বা বাজার মূল্য ছিল প্লেয়ারদের, সম্প্রতিও ছিল। 2-1 বছর ধরে আসলে প্লেয়ারদের দাম কমে গেছে, নিম্নমুখী। সেই জায়গায় আমরা দেখছি যে ট্রান্সফার মার্কেটে বাজার মূল্য, আপনাদের প্লেয়ারদের বাজার মূল্য বেশ মোটামুটি খারাপ না বলা যায় আসলে। সেই জায়গায় আসলে আপনি তো ম্যানেজমেন্টের সাথে না, তারপর আসলে এই যে বাজার মূল্য যদি ইন্টারন্যাশনাল মার্কেটে এরকম থাকে, আপনারা কি সেটা প্লেয়ারদেরকে দিয়েছেন কিনা? দেখেন, বাজার মূল্য ডেফিনেটলি কমেছে, স্পেশালি যে আমাদের 5ই আগস্টের পরে কয়েকটা ক্লাব কলাপস করেছে। স্পেশালি আমি বলবো যে সেইটার একটা বড় প্রভাব কিন্তু এখন পড়েছে। আমি যদি নাম বলতে চাই, শেখ জামাল এবং আপনি শেখ রাসেল, এই দুটা টিম কিন্তু
চ্যাম্পিয়ন না হলেও চ্যাম্পিয়ন ফাইটের কাছাকাছি টিম করেছে এবং তারা যেসব প্লেয়ার নিয়েছে বা কোচিং স্টাফও বলে তারা কিন্তু বেশ ভালো পেমেন্ট দিয়ে নিয়েছে। সো মার্কেটে যখন এই দুইটা টিম আউট হয়ে গিয়েছে তখন কিন্তু মার্কেটটা আরও ছোট হয়ে গিয়েছে। সো এইটা হচ্ছে অন্যতম কারণ আসলে, যে আপনি যদি বলেন যে বাজার মূল্য আমরা যদি ইন্টারন্যাশনাল ট্রান্সফার মার্কেটে দেখি সেখানে খুব বেশি বলবো না, যদি আমি কম্পেয়ার করি 2 বছর আগের তুলনায়। সো এটা একটা প্রভাব পড়েছে। তবে আমার কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে, তো সামনে বোধহয় আরও ক্লাব আসবে, সেই ক্লাবগুলো যদি চ্যাম্পিয়ন ফাইট না করুক, মিডিওকার একটা টিম করে, তখন কিন্তু আবার বাজার মূল্য প্লেয়ারদের বাড়বে। নয়ন ভাই, আমরা আরো অনেক আলাপ করবো, তবে এই সময় হয়ে গেছে বিরতির। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। নয়ন ভাই, ক্লাবগুলোর জন্য ঘরোয়া লিগে বিদেশি ফুটবলারদের দাপটটা বেশি থাকে, বিশেষ করে যখন ক্লাবগুলো আসলে তারা তাদের শিরোপা জয়ের জন্য আসলে লক্ষ্যটা সেট করে, তখন আসলে ক্লাব ফুটবলে আমরা দেখে থাকি বিদেশি ফরওয়ার্ড, বিশেষ করে বসুন্ধরা কিংস, আপনি তো সেখানে কাজ করেছেন, বসুন্ধরা কিংসে বিশেষ করে ফরওয়ার্ডটা তাদেরকে বেশি আধিপত্য বজায় রাখার জন্য যা যা করা দরকার তারা সেটাই করেছেন। আপনাদের সিটি ক্লাবে আমরা দেখেছি যে 4 থেকে 5 জন আপনারাও বিদেশি প্লেয়ার নিয়েছেন। আমরা যদি সেই কার্ডটা একটু দেখতে চাই, কারা কারা রয়েছেন সেই বিদেশি কোটায় রয়েছেন। ইয়োগেসের নাম রয়েছে সেন্টার ব্যাকে, তিনি খেলেন। ফ্রেন্স ক্লাব থেকে এসেছেন, 50,000 ইউরো তার বাজার মূল্য। সুলেমান কিং রয়েছেন ফরওয়ার্ড, রহমতগঞ্জে তিনি আগে খেলতেন, 1 লাখ ইউরো তার বাজার মূল্য। শায়েক সেন্টার ফরওয়ার্ড, ব্রাদার্স ইউনিয়নে তিনি এখান থেকে এসেছেন, 1,25,000 ইউরো তার বাজার মূল্য। এবং সবশেষ ওনিয়া কাছি সেন্টার ফরওয়ার্ডে খেলেন, ফর্টিসেপসিতে তিনি খেলতেন, সেখান থেকে আপনারা নিয়েছেন। এই যে আরেক বলছিলাম যে 4 থেকে 5 জন বিদেশি ফুটবলার রয়েছে, সব আসলে আপনারা মানে অন্য ক্লাব থেকে নিয়ে এসেছেন। আপনারা দেখা যায় যে বাইরের দেশ থেকে আসলে সবাই পিক করে, আপনারা কেন আসলে অন্য ক্লাব থেকে নিয়েছেন, বা তারাও আসলে ছাড়তে রাজি হয়েছিল কিনা, মানে ইয়াটা কি হয়েছিল আর কি, নেগোশিয়েশনটা? দেখেন, সিটি ক্লাব কিন্তু টিম করার জন্য আগে থেকে তারা একটা প্রি প্ল্যান করেছিল এবং এটা প্রোঅ্যাক্টিভলি প্ল্যান বলতে পারেন, এবং তারা রিস্কে যায়নি। আপনি যখন একটা নতুন ম্যানেজমেন্ট থাকবে, তাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু আপনি সময় দিতে হবে, তারা সেই জায়গায় নিতে চায় না। আমরা ফরেনে আমরা যেটা দেখেছি, স্পেশালি আমি অনেকবার দেখেছি বিভিন্ন ক্লাবে কাজ করার সুবাদে, অনেক ভালো প্রোফাইলের ফরেন আসে, আপনি যদি প্রোফাইল চিন্তা করেন, কিন্তু এন্ড অফ দ্য ডেতে তাদের দেখা যায় তাদের হিডেন কোনো ইনজুরি থাকে, যার কারণে তাদের প্রোফাইল অনুযায়ী তারা কিন্তু পারফরমেন্স করতে পারে না। তো সিটি ক্লাব সেটা থেকে সরে এসেছে, যেহেতু প্রথম তারা খেলছে, এক্সপিরিয়েন্স একটু কম ম্যানেজমেন্টের সাইড থেকে আমি বলবো, তো সেই রিস্কটা কিন্তু তারা নেয়নি, যার কারণে আপনি এখানে 4 জন আছে এবং তার সাথে আমি আরও একজন যোগ করতে চাই, যে কিনা আপনার পুলিশে খেলেছে, সেও সেন্টার ব্যাক স্টার্টিং 11-এ খেলেছে। সো তারা কিন্তু সবাই স্টার্টিং 11 প্লেয়ার, এবং সুলেমান কিং বাংলাদেশে প্রায় 6-7 বছর ধরে খেলছে এবং সবাই কিন্তু বেস্ট পারফর্মার। সো ওই দিক থেকে চিন্তা করলে, যে তারা চিন্তা করেছে যে আমরা বাইরে থেকে না নিয়ে এই বছরটা অন্ততপক্ষে যারা গতবার লিগে ভালো খেলেছে তাদেরকে নিয়ে আসলে দল করতে চাই। তো আমার কাছে মনে হয় না খুব বেশি একটা খারাপ দল হয়েছে, আমি যদি স্পেশালি ফরেনের কথা বলি। সবাই এখন আপনাদের সাথে প্র্যাকটিসে নেমেছে? না, ক্লাব আসলে ওই যে বললাম যে তাদের আগে থেকে কিছু প্ল্যান ছিল, শর্ট টার্ম এবং লং টার্ম, তারা কিন্তু এই মাসের 2 তারিখ থেকে কিন্তু তারা অলরেডি প্র্যাকটিসে নেমেছে। কারণ আপনি জানেন যে এই মাসের শেষের দিকে লিগ হওয়ার কথা, ফেডারেশন কাপ হওয়ার কথা, তো সেই সূচিটাকে টার্গেট করে কিন্তু তারা নেমেছে। তো দেখা যাক, আসলে আমরা এখন স্টিল জানি না যে লিগ আসলে অন টাইমে হবে কিনা। আচ্ছা নয়ন ভাই, আমরা দেখেছি যে সিটি ক্লাব দেখা যায় যে দেশি কোচের উপরে ভরসা রেখে তারা এরই মধ্যে অনুশীলনটা শুরু করে দিয়েছে, নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যান্য ক্লাব, বিশেষ করে মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাব, ঢাকা বনিত শেষ মুহূর্তে আসলে ব্যান্ডটা উঠিয়ে তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন। তবে মোহামেডান বলছেন যে তাদের যে কোচ তারা নিয়োগ দিয়েছেন, যখন সূচি দেবে ফেডারেশন থেকে তখনই তারা বিদেশি কোচকে নিয়ে আসবেন। এই জায়গায় আসলে বিদেশি কোচকে নিয়ে আসার জন্য প্রস্তুতিটা কি আগেই শুরু করা উচিত ছিল কিনা, যে লিগের সূচি যখনই দিবে না কেন আমরা তখনই প্রস্তুত থাকবো? এটাই তো আসলে হওয়া উচিত ক্লাবগুলোর। না দেখেন, আমরা কিছু জায়গায় হয়তো বা রিভার্স আমরা চিন্তা ভাবনা করি, যেমন একটা ফুটবল টিম গঠন করার জন্য সবার আগে যেটা দরকার, যে কোচিং স্টাফ নির্ধারণ করা উচিত বা ফাইনালাইজ করা উচিত। বিকজ আপনি হেড কোচের, আপনি যদি টেকনিক্যালি চিন্তা করেন, তার একটা ফরমেশন থাকে, যে সে কোন ফরমেশনে খেলবে, তার স্টাইল অফ প্লে থাকে। সো সেই অনুযায়ী কিন্তু আপনি প্লেয়ার নিতে হবে। সে ফর এক্সাম্পল, আপনি যদি প্রচুর কি বলবো এটা কাউন্টার প্রেস করতে চান, সেখানে কিন্তু যারা
এখানে কি বলবো, তাদের যে ইন্টেন্সিটি বা একটা প্লেয়ারের যে থাকা যতটুকু দরকার সেটা যদি না থাকে তখন কিন্তু তাকে সেই কাউন্টার প্রেসিংয়ে ফুটবল সে খেলতে পারবে না। সো আমার কাছে মনে হয় যে আমরা টিম গঠন করার পরিকল্পনার সাথে সাথে হেড কোচ স্পেশালি নিয়োগ করা উচিত, যেটা কিন্তু নবাগত টিম হলো সিটি ক্লাব যেটা করেছে, যে প্রথমেই তারা হেড কোচটা নির্ধারণ করেছে এবং হেড কোচের সাথে কথা বলেই বা তার ফরমেশন অনুযায়ী কিন্তু বা তার স্টাইল অফ প্লে অনুযায়ী কিন্তু টিমটা গঠন করেছে। আমি জানি না সিটি ক্লাব কত দূর যেতে পারবে। সো আমার কাছে মনে হয় এইটাই হওয়া উচিত আসলে যে কোনো প্রফেশনাল টিমের ক্ষেত্রে। আচ্ছা, আমরা একটু বাফুফের অপেশাদারিত্ব বলি বা আসলে পেশাদারিত্বের ঘাটতি রয়েছে কিনা সেটা নিয়ে আলাপ করব। তবে তার আগে একটু জানতে চাই, আপনি যেহেতু গোলরক্ষক কোচ, আপনি বসুন্ধরা কিংসে অনেক বছর আসলে কাজ করেছেন, জিকো শ্রাবণরা আপনার হাত ধরে আসলে বিভিন্ন টোটকা শিখেছেন, এখন আপনি সিটি ক্লাবে রয়েছেন। সিটি ক্লাবে ইসাক রয়েছেন যিনি ব্রাদার্সে আগে খেলতেন, সাকিব আল হাসান রয়েছেন একেবারেই নতুন, তিনি মোহামেডানে তিনি পারফরমেন্স খুব বেশি করেননি। তাদেরকে নিয়ে আপনি আসলে কিভাবে কাজ করছেন? তিনজন গোলরক্ষক রয়েছে সিটি ক্লাবে এখন বর্তমানে। দেখেন, সিটি ক্লাবের যে দুই গোলকিপিং স্কোয়াড বলেন, এই দুজনের সাথে সাথে 3 নম্বর গোলকিপার যদি বলি, সেও কিন্তু বর্তমান যে আন্ডার-20 ন্যাশনাল টিম রয়েছে সেখানে কিন্তু সে ফাইনাল স্কোয়াডে রয়েছে এবং তার হাইট 6 ফিট 2 ইঞ্চি। এবং ইসাক এবং সাকিব আল হাসান দুজনই মনে হয়েছে যে আমার কাছে দুজনই ট্যালেন্টেড গোলকিপার। এবং আমি যেহেতু দেরিতে একটু জয়েন করেছি সিটি ক্লাবে, আমি যেটা দেখেছি তারা দুজনেই কিন্তু দে আর হাংরি ফর দ্য লার্ন এবং খুব ইনথুজিয়াস্টিক, তারা সবসময় শিখতে চায়, জানতে চায়। সো এটা কিন্তু আমার কাছে মনে হয় যে ইমপ্রুভ করার যে মাত্রাটা সেটা কিন্তু অনেক বেড়ে যাবে যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে। সো এটা একটা পজিটিভ সাইড বলবো। আর বলবো যে তারা যেহেতু ইয়াং, মাত্র 23-24 বছর বয়স, এবং আপনি নিশ্চয়ই জানেন যে তারা কিন্তু অলরেডি দুজনেই জাতীয় দলের প্রাথমিক মানে যে স্কোয়াড রয়েছে সেখানে কল পেয়েছে। সো আমার কাছে মনে হয় তারা যদি আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে পারে, এবং আমি যেটা করেছি তাদেরকে নিয়ে মিটিং করেছি যে আসলে আমার স্টাইল অফ প্লে কী হবে বা আমার ফিলোসফি কী আছে, আমি কিভাবে ট্রেনিং করাই বা আমি তাদের কাছ থেকে কি চাই, সেই জিনিসগুলো কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে। এবং আমার ফিলোসফি একটা অংশ হচ্ছে যে মডার্ন গোলকিপিং যে অ্যাট্রিবিউটসগুলো রয়েছে বা গুণাবলী যেগুলো রয়েছে সেইগুলো ধারণ করা। তো সেটা নিশ্চয়ই 15 দিন বা 1 মাসে হবে না, একটু সময় সাপেক্ষ, যেহেতু আমি প্রথমবার তাদের সাথে কাজ করেছি। তবে আমি 10 দিনের মধ্যে বা 10-11 দিন হয়েছে ট্রেনিং শুরু করেছি, যেটা দেখেছি তাদের এই 10-11 দিনের মধ্যে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। সো আমি আশাবাদী যে তারা ভালো করবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যদি আমার ফিলোসফির কথা একটু শেয়ার করতে চাই, যে আমি স্কোয়াডে সবসময় চেষ্টা করি যে একটা গোলকিপারের উপর ফোকাস না রেখে স্কোয়াডের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করা, যাতে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে দলের যে কেউ সার্ভিস দিতে পারে। সো আমি আশা করছি ভালো কিছু হবে। 3 জন গোলরক্ষক রয়েছেন, আমাদের 4 জন রয়েছে। সো 3 জনের কথা আমি বেসিকলি বলবো। আচ্ছা, কে আপনার বিশ্বাস এরই মধ্যে আসলে অর্জন করেছেন যে কাকে আসলে আমরা পরবর্তী বিএফএল এ যদি দেখি গোলবারের নিচে কাকে দেখতে পাবো? না, আমার কাছে মনে হয় যে 3 নম্বর যে গোলকিপার সে যেহেতু স্কোয়াডে আছে, আমি কাজ করিনি, বাকি যে দুজন রয়েছে সাকিব এবং ইসাক, আমার কাছে মনে হয় দুজনেই মানে আই এম নট শিওর যে কে স্টার্ট 11-এ থাকবে, বাট দুজনেই আমার কাছে খুব কাছাকাছি মনে হয়। মানে তাদের যে ট্যালেন্ট বা বলেন বা ইন্থুজিয়াজম বলেন প্র্যাকটিসে বা শেখার যে আগ্রহটা, এবং দুজনেই কিন্তু অনেক বেশি কোচেবল। সো একটা কোচের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যে তাদের যে স্কোয়াড রয়েছে, স্পেশালি গোলকিপিংয়ের কথা আমি বলবো যে তারা কতটুকু কোচেবল। সো আমি স্টিল এই 10 দিন যতটুকু দেখেছি আমি হ্যাপি যে তারা অনেক বেশি কোচেবল। আর নয়ন ভাই, আমরা দেখে থাকি যে প্লেয়ারের তুলনায় গোলরক্ষক যারা আছেন তাদের সংখ্যাটা অনেক বেশি কম থাকে। এই জন্য আসলে বাংলাদেশ ফুটবলে আমরা দেখেছি যে তারা আসলে বিভিন্ন সমস্যা পড়েছে, কাকে মানে কার কাঁধে আসলে সেই দায়িত্বটা তুলে দেবে, কারণ গোল পোস্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আসলে নতুন গোলরক্ষক তুলে আনার জন্য আপনারা সিটি ক্লাব কোনো ট্যালেন্ট হান্ট বা কোনো এরকম কোনো প্রক্রিয়া শুরু করেছেন কিনা বা পরিকল্পনা রয়েছে কিনা? দেখেন, যেহেতু নবাগত একটা ক্লাব এবং সিটি ক্লাবে আপনি জেনে খুশি হবেন যে সিটি ক্লাবের কিন্তু একাডেমি রয়েছে, তারা অনেক দিন ধরেই তারা সেটা রান করছে। এবং আমাদের যে স্কোয়াড রয়েছে সেখানে যে আমাদের একটা গোলকিপার রয়েছে, সে কিন্তু সিটি ক্লাবের একাডেমি থেকেই গোলকিপার এসেছে। এবং আমাদের যে স্কোয়াড রয়েছে সেখানেও কিন্তু প্লেয়ার রয়েছে একাডেমি থেকে মেইন টিমে। সো ভবিষ্যতে হয়তো বা এটাকে আরও কীভাবে বেটার ওয়েতে ট্যালেন্ট হান্ট করে কাজ করা যায় এবং সেখান থেকে পুরো বাংলাদেশ থেকে ট্যালেন্ট হান্ট করা যায় কিনা সেটা আসলে পরিকল্পনা করতে হবে। যেহেতু আমরা নবাগত, এই ধরনের মানে আমার প্ল্যান আছে তাদেরকে ম্যানেজমেন্টকে এই প্ল্যানগুলো দেয়া,
তো আশা করি সেখান থেকে আমরা হয়তোবা ইতিবাচক কিছু পাবো আর কি। আচ্ছা, আমরা একটু আপনার পুরনো ক্লাব বসুন্ধরা কিংসে ফিরে যেতে চাই। এখনো বসুন্ধরা কিংসের জন্যই সম্ভবত লিগের সূচিটা দিতে পারছে না ফেডারেশন। বিশেষ করে আপনি বসুন্ধরা কিংসে কাজ করেছেন, তাদের এখনো 9টা ব্যান্ড রয়েছে এবং যিনি প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন লিগ কমিটির সবশেষ মিটিংয়ে, তখন তারা বলেছিলেন যে 7 কর্মদিবস তাদের চাওয়া রয়েছে। 7 কর্মদিবসের মধ্যে কি সম্ভব বিগত যে পরিস্থিতি তৈরি হয়েছে বসুন্ধরা কিংসের সেখানে এই বিষয়টা সলভ করা? দেখেন, বাংলাদেশের ফুটবলের যদি আমি প্রাণ বলি সেক্ষেত্রে আমি বসুন্ধরা, মোহামেডান, আবাহনীকে বলবো। কারণ এই 3টা টিম যদি সে ফর এক্সাম্পল না থাকে, সেখানে কিন্তু লিগের মান বলেন বা প্লেয়ারের পারিশ্রমিক বলেন বা মানে আমার কথা বলবো কোচিং স্টাফের পারিশ্রমিক বলেন, এখানে কিছুই থাকবে না। সো আমরা আশাবাদী যে এই 3টা টিমই থাক। অলরেডি আবাহনী তাদের ব্যান্ড তুলে ফেলেছে, বাট আমার কাছে মনে হয় এটা নিয়ে কাজ করেছে। আমি যতটুকু জানি, যেহেতু পুরাতন কাপ, কারো না কারোর সাথে কোনোভাবে ইন্টারাকশন আমার হয়, সো আমি যতটুকু জেনেছি তারা চেষ্টা করছেন যে সেটাকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে, নির্দিষ্ট টাইমের মধ্যে সেই ব্যান্ডগুলো তুলে ফেলতে পারেন। এবং আপনি দেখেন বসুন্ধরা কিংস আমি মনে করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে সবচেয়ে বেশি সুবিধা দিয়ে থাকে। আপনি যদি প্লেয়ারের কথা বলেন বা কোচিং স্টাফের কথা বলেন, স্পেশালি আমি যে বলবো যে ট্রেনিংয়ের কথা, তারা চাইলেই দিনে যে কোনো সময় ট্রেনিং করতে পারে, বা তারা যদি এফসি কাপ খেলে রাতেরও ট্রেনিং ব্যবস্থা রয়েছে। সো এইটা কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো দেশের ঘরোয়া ফুটবলের জন্য একটা বলবো অন্যতম শক্তি। এবং আপনি দেখেন, ঘরোয়া ফুটবল যদি স্ট্রাকচার ভালো না হয় এবং কম্পিটিশন যদি ভালো না থাকে বা মান যদি ভালো না হয়, সেটার প্রভাব কিন্তু নেতিবাচক প্রভাব ন্যাশনাল টিমেও পড়বে। সো আমার কাছে মনে হয় যে আমরা এই 3টা ক্লাবকে অবশ্যই আমরা দেখতে চাই ঘরোয়া ফুটবলে, এবং আমি আশাবাদী যে বসুন্ধরা কিং নির্দিষ্ট সময়ের আগেই সেই ব্যান্ডগুলো তুলে ফেলতে পারবে। আর নয়ন ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা ইউরোপীয় স্প্যানিশ ফুটবলে আমরা দেখে থাকি যে আসলে কোন দল কাকে ছুঁয়ে আসলে কাকে শিরোপা রেসের দৌড়ে পেছনে ফেলে। আমাদের দেশে সবসময় লিগের সময়, বিশেষ করে লিগের সময় বলা হয় যে 3টা ক্লাব, আবাহনী, মোহামেডান এবং বসুন্ধরা কিংস, 3টা ক্লাব ছাড়া আসলে এই লিগ খুব বেশি জমজমাট হবে না। এইটা মানে আপনি কোচ হিসেবে, ক্লাবের কোচ হিসেবে আসলে এখনো কষ্ট দেয় কিনা যে 3টা ক্লাব কেন হবে? বাকি আমাদের যদি 12টা 13টা ক্লাব থাকে, তাহলে তারা আসলে কি করলো এতদিনে? অনেক বছর ধরে তারা খেলছে, নিয়মিত খেলছে, তবে এখনো সেই জায়গাটা তৈরি করতে পারেনি। এটার উত্তরটা আমি নেব, তবে বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ভাই, বিরতির আগে যে প্রশ্নটা করে গিয়েছিলাম, আপনিও বললেন যে আবাহনী, মোহামেডান এবং বসুন্ধরা কিংস ছাড়া লিগ জমজমাট হবে না। আমাদের লিগের এত বছর, ক্লাবগুলোর এত বছরের ইতিহাস, এখনো কেন তারা নিজেদের জায়গায় নিজেরা স্টেবল হলো না? কেন তারা সেই জায়গায় ঐতিহ্যবাহী ক্লাব হতে পারলো না? কেন তারা ওইভাবে নিজেদেরকে তৈরি করতে পারলো না? দেখেন, তাদের আমি বলবো যে ওইটাই, যে তাদের স্ট্রাকচার নিয়ে কাজ করার মানে কি বলবো, প্রথম থেকেই করে না। যখন লিগ শুরু হয় তখন তড়িঘড়ি করে হয়তো বা টিমটা করে। এবং আমি যেটা বলছিলাম প্রথম দিকে, যে তাদের ফিক্সড কোনো ইনকাম নাই এবং সেটা নিয়ে তারা প্রথম থেকে কাজ করে না। সো আপনি যখন একটা টিম করার জন্য সবার আগে আপনার বাজেট দরকার, এবং বাজেটটা মেক শিওর করতে হবে যে আপনি এত টাকা খরচ করতে পারবেন। কিন্তু লিগ শুরু হওয়ার ঠিক আগে আগে হয়তো ম্যাক্সিমাম ক্লাব সেই বাজেটটা তৈরি করে। সো সেটা নিয়ে তারা খুব বেশি কাজ করেন না। সো এই জিনিসগুলো নিয়ে যদি তারা কাজ করেন, যে তাদের ইনকাম সোর্স কী হবে, তাদের কত টাকা বাজেট হবে, কত টাকা খরচ করতে পারবে, তাদের মাঠের জন্য কী পরিমাণ খরচ করতে পারবে, তার কোচিং স্টাফের জন্য কী ধরনের খরচ করতে পারবে, বা প্লেয়ারের তাদের পেমেন্টটা কী হবে বা পেমেন্ট মেথডটা কী হবে। সো এগুলো নিয়ে যদি একটা বড় প্ল্যান করে তারা সেটা আগায়, সেই ক্ষেত্রে মনে হয় যে আমরা এই 3টা টিম ছাড়া আরও টিম পেতাম। কিন্তু আমার কাছে মনে হয় এই জায়গাগুলো তারা আসলে খুবই দুর্বলতা দেখাচ্ছে, বা দুর্বলতা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তাদের প্ল্যানের যে এক্সিকিউশনটা, সেটা ঠিকভাবে করতে পারছে না। নয়ন ভাই, এখনো ঘরোয়া ফুটবল নিয়ে অস্থিরতা কাটেনি। চ্যালেঞ্জ কাপ বাতিল হয়ে গেছে, চ্যালেঞ্জ কাপের অল্টারনেটিভ তারা ভাবছে, তবে ফেডারেশন কাপ এবং লিগ যেটা আসলে শিডিউলে রয়েছে সেটারও সূচি দিতে পারছে না বাফুফে। সেই জায়গায় আসলে একটা মৌসুম শুরুর আগে আপনি 2-1 দিন আগে একটা সূচি দিবেন, আপনি সেই জায়গাটাতে আপনি কাজ করতে পারবেন? ক্লাবগুলো কাজ করতে পারবে? না, অফকোর্স না। আপনি দেখেন, আমরা কিন্তু আজকেও আমার ট্রেনিং রয়েছে বা গতকালকেও ছিল। তো কোচিং স্টাফের ভিউ থেকে যদি আমি চিন্তা করি, যে আমাদের কিন্তু একটা পিরিয়ডাইজেশন প্ল্যান আছে, যে আমরা শর্ট টাইম লং টাইম কি প্ল্যান করব, এবং সেই অনুযায়ী কিন্তু ট্রেনিং যে স্কেজুলগুলো রয়েছে সেগুলো আমরা সাজাই। সেইটা চিন্তা করলে আমরা গত 2 দিন পর্যন্ত ঠিক ছিলাম, বাট আমরা
এখন কনফিউজড অ্যাকচুয়ালি যে আসলে ঘরোয়া লিগটা কি 28 তারিখে হবে কিনা বা ফেড কাপ 25 তারিখে হবে কিনা। এবং আমার মনে হয় একটা বড় শঙ্কার জায়গা রয়েছে, কারণ আপনি ফেড কাপ করতে হলে সেখানে গ্রুপ রয়েছে, গ্রুপগুলো নির্ধারণ করতে হবে, সেই গ্রুপে ড্র করতে হবে। সো সেগুলো কিন্তু এখনও আমরা কিছুই দেখছি না। সুতরাং আমরা কিন্তু এখন যদি বলে যে আজকে ট্রেনিং কী হবে, সেটা কিন্তু আমরা আসলে ওইভাবে টার্গেট করতে পারবো না, কারণ আমি জানি না যে আমরা 28 তারিখ খেলবো নাকি 1.5 মাস পরে খেলবো। সো এগুলো আমার কাছে মনে হয় যে আরও আগেই ফাইনালাইজড হওয়া উচিত, তাহলে যে কোনো টিমই বলেন তাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আপনি কি সম্ভাবনা দেখছেন কিনা যে 28 তারিখ থেকে ফেডারেশন কাপ আর 31 তারিখ থেকে লিগ শুরু হওয়ার? টু বি অনেস্ট, আমার কাছে মনে হয় যে সার্বিক পরিস্থিতি যেটা দেখছি আর কি, সব কিছু মিলে আমার কাছে মনে হয় না যে তাদের যে ডেট রয়েছে সেই ডেটে তারা শুরু করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা বা 46C বা পুলিশ তারা আসলে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। নিশ্চয়ই ইনভেস্টমেন্টের জায়গাটা তো নিশ্চয়ই বড় মাপের ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছে। সেই জায়গায় লোকসানের যে বিষয়টা, আমরা তো বাফুফে থেকে সেভাবে অ্যামাউন্টটা পাই না, সেই জায়গাটাতে আপনাদের যে মানে ভর্তুকি বা লোকসানের যে বিষয়টা, সেটা নিয়ে কখনো বাফুফের সাথে কথা হয়েছে কিনা? কারণ কয়েকদিন আগে লিগ কমিটির একটা মিটিং হয়েছে, সেখানে আপনাদের প্রতিনিধি যারা গিয়েছিল ক্লাবগুলোর থেকে তারা বেশ কয়েকটি দাবি তুলেছে, বিশেষ করে তারা মাঠ নিয়ে দাবি তুলেছে এবং যাতায়াতের ব্যবস্থার জন্য তারা দাবি তুলেছে এবং নিরপেক্ষ কমিটি চান লিগ কমিটির। সেই জায়গাটাতে আসলে কতটুকু স্বচ্ছতা দেখাতে পারবে বাফুফে? কিছুদিন আগে একটা মিটিং ছিল প্রেসিডেন্ট সাহেবের সাথে, তো সেখানে আমি যেটা শুনেছি তারা এইসব বিষয় নিয়ে কথা বলেছে যে 3টা টিম কিন্তু অলরেডি স্টার্ট করেছে ট্রেনিং সেশন প্রি সিজন, এবং সিটি ক্লাবের অলরেডি কিন্তু 3টা ফরেন প্লেয়ার চলে আসছে। সুতরাং তাদের কিন্তু চলে আসা মানে হচ্ছে তাদের বেতন স্টার্ট হওয়া, এবং আপনি যদি 1.5 মাস পরে লিগ হয় তাহলে কিন্তু আর্থিকভাবে ক্লাব ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা শুধু হবে না যে 3টা টিমের মধ্যে স্পেশাল আমি ফোর্টিসের কথা ধরবো না, যেহেতু তারা কিছুদিন পরেই এএফসির চ্যালেঞ্জ লিগ খেলবে, বাট পুলিশের কথা আমি যদি বলি তারাও কিন্তু ফরেন প্লেয়ার ইনক্লুড করেছে, সো তারাও কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সো এই জিনিসগুলো যদি আমরা আগে থেকেই প্ল্যান করি যে এত তারিখে খেলা শুরু হবে এবং মানে এটা চেঞ্জ হওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে কিন্তু সবগুলো ক্লাবেই মানে আমার কাছে মনে হয় আর্থিকভাবে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে। সো এগুলো নিয়ে আমার কাছে মনে হয় কাজ করা উচিত। এবং মিটিংয়ে আমি যেটা জেনেছি একাধিক ক্লাব এটা নিয়ে কথা বলেছেন, এবং আসলে এটা কিভাবে দেখছেন ফেডারেশন, এটা আসলে ওনারাই বলতে পারবেন। আচ্ছা, মাঠ নিয়ে একটা বিতর্ক রয়েছে। মাঠ দেখা যায় যে আমি যতটুকু শুনেছি এবার মাঠগুলো আসলে তদারকির দায়িত্বে বাফুফেই থাকবে, তারা নাকি সবকিছু ঠিকঠাক করে দেবে। কারণ আমরা বিগত সময় যে লিগ হতো সেখানে বেহাল অবস্থা ছিল মাঠগুলোর, বিশেষ করে বৃষ্টি মৌসুমে যখন হয়। এবারও যদি 28 তারিখ থেকে শুরু হয় তাহলে বৃষ্টির সিজনটা আসলে পাবে। সেই ক্ষেত্রে মাঠ আমরা যতটুকু জেনেছি এখনো মাঠ নিয়ে কাজ শুরু করেনি বাফুফে, আপনাদেরকেও হস্তান্তর করেনি কোনো মাঠ। আপনাদের মাঠ কোনটা চাওয়া, আর এই প্রক্রিয়াটা আপনি তো ইন্টারন্যাশনাল অনেক জায়গায় ঘুরেছেন বা আপনার সেই জায়গাটাতে কি মনে হয় যে মাঠ হস্তান্তরের যে জায়গাটা সেটা আসলে কতদিন আগে হওয়া উচিত? দেখেন, মাঠ হস্তান্তরের যে বিষয়টা আমার কাছে মনে হয় লিগের যে স্কেজুল রয়েছে সেটা তো আগেই 3-4 মাস আগে বা এরকম আগে টেন্টেটিভ একটা ডেট দেয়া থাকে। সো তখন থেকে আমার মনে হয় যে একটা প্রক্রিয়া শুরু করা উচিত যে আমার এই 10টা টিম আছে বা 12টা টিম আছে, তারা হোম ভেন্যুগুলো অলরেডি সিলেক্ট করা, কারণ এটা কিছু প্রক্রিয়া আছে যে অ্যাপ্লিকেশন করতে হয়, স্পেশালি ডিসির কাছে অ্যাপ্লিকেশন করতে হয়, সেখান থেকে পারমিশন বা এনএসসি অনেক কিছু প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াগুলো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট 3 মাস আগে হওয়া উচিত। এবং আমি মনে করি যে আমাদের যে মাঠগুলো রয়েছে বসুন্ধরা বাদে অন্য যে হোম ভেন্যু রয়েছে সেগুলা প্রফেশনাল লিগের জন্য যথেষ্ট মান আমি মনে করি না। সো আমরা যদি 3 মাস আগে থেকে মেক শিওর করতে পারি এবং 3 মাস আমরা কাজ করি মাঠ নিয়ে, তাহলে একটা বলবো যে প্রফেশনাল লিগের মানের মাঠ আমরা তৈরি করতে পারবো। এবং এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, শুধু মাঠ না, আমাদের যে ড্রেসিং রুম রয়েছে সেটাও কিন্তু আপ টু দ্য মার্ক না। সো 3 মাস সময় আমার কাছে মনে হয় এনাফ। সো এইটা যদি আমরা সামনে বছর যে লিগটা হবে তখন যদি আমরা এই জিনিসটা দেখতে পাই আমরা অনেক বেশি খুশি হব। তবে আমার একটা ভালো লাগার বা কি বলবো একটা পজিটিভ দিক মনে হয়েছে যে ফেডারেশনই চিন্তা ভাবনা করছে যে মাঠগুলোকে কিভাবে রেনোভেশন করা যায়। কিন্তু আমার কাছে মনে হয় যদি 28 তারিখে আমরা লিগ শুরু করি সেই ক্ষেত্রে খুব বেশি চেঞ্জ করার সুযোগ নেই, কারণ এটা ম্যাজিক্যাল না যে একটা মাঠকে আপনি 2-4-5 দিনে খুব আন্তর্জাতিক মানের মাঠ তৈরি করতে পারবেন। এবং একটা রেফারেন্স আমি দিতে চাই, যেহেতু আমি এএফসি কাপে একটা ক্লাবের প্রতিনিধিত্ব করেছি লম্বা সময় এবং অনেকগুলো এএফসি কাপ খেলেছি, স্পেশালি যদি আমার পার্শ্ববর্তী দেশের কথা বলি ইন্ডিয়া যে মাঠগুলো খেলেছি মানে এএফসি কাপ বা ন্যাশনাল টিমের ম্যাচ খেলেছি, সেইটার সবচেয়ে যে বাজে মাঠ
সেইটার আমাদের সবচেয়ে ভালো মাঠের চেয়েও ভালো। সুতরাং এখানে আসলে অনেক বেশি কাজ করার সুযোগ রয়েছে। এবং আপনি জানেন যে কুমিল্লা, আমি যদি নাম মেনশন করে বলি, কুমিল্লাতে একটা খেলায় আমাদের ন্যাশনাল টিমের এক ফরওয়ার্ড ইনজুরি হয়েছিল বসুন্ধরা কিংসের রাকিব, শুধুমাত্র মাঠের জন্য। এবং রাকিব কিন্তু বেশ কয়েকটা ম্যাচে সে ভুগছিল তার ইনজুরি নিয়ে। সো এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমি এমনও শুনেছি অনেক ক্লাব যাদের মাঠ রয়েছে বা একটা মাঠ দুইটা ক্লাব শেয়ার করে, তখন হয়তো বা একটা ক্লাব রেনোভেশন করতে যায়, অন্য যে ক্লাব রয়েছে তারা রেনোভেশনে আটকে দেয়। এরকম মন মানসিকতাও ক্লাবগুলো রয়েছে যে আমাদের প্লেয়াররা এই বেহাল দশার মধ্যেই খেলবে। নয়ন ভাই, আরো অনেক আলাপ রয়েছে, তবে বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। নয়ন ভাই, যেটা বলছিলাম যে মাঠ সমস্যা, কয়েকদিন আগে এফসির প্রতিনিধি দল এসেছিল এবং এফসি প্রতিনিধি দলকে ফর্টিস এফসি এবং বসুন্ধরা কিংসে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সেখানে প্রশ্ন করেছিলাম বাফুফের কর্মকর্তাদের যে কেন এফসির প্রতিনিধিদের ভালো মাঠে নিয়ে যাওয়া হলো, যেখানে আসলে বাংলাদেশের পরিস্থিতিটা, তারা বলেছে যে বাংলাদেশকে যেহেতু তারা দেখতে এসেছে, সার্ভে করতে আসছে, সেক্ষেত্রে আসলে তারা ভালোটাই দেখাবে, এটাই স্বাভাবিক। তবে মাঠের উন্নয়ন হচ্ছে না, মাঠের উন্নতি হচ্ছে না। বিশেষ করে আমরা শুনেছি গতবার দুটি ক্লাব একটি মাঠ শেয়ার করছে বা তারা খেলা রয়েছে, তবে সেখানে দেখা যাচ্ছে যে একটি ক্লাব মাঠের উন্নয়নের কাজ করছে বা মাঠ ক্লিয়ারের কাজ করছে, তবে সেই জায়গায় অন্য ক্লাব গিয়ে আবার বাধা দিয়েছে। এই যে ছোট মানসিকতার অভাব বা এই খারাপ মাঠে খেলতে অভ্যস্ত হয়ে গেছে ক্লাবগুলোর প্লেয়ার, এটা বাংলাদেশের ফুটবলের জন্য কতটা ভালো? না, অবশ্যই এটা ভালো দিক না, কারণ আপনি ভালো মাঠ ছাড়া ভালো ফুটবল কখনো খেলা যায় না। এবং আপনি নিশ্চয়ই আমার সাথে এগ্রি হবেন যে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ যখন বাইরে খেলি, তখন আমাদের যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বা দলগত যে পারফরমেন্স, তার চেয়ে কিন্তু বেটার ফুটবল খেলি। এবং আপনি যদি টেম্পোর কথা বলি, সেখানে কিন্তু টেম্পোটা অনেক বেশি থাকে। এটা অন্যতম কারণ হচ্ছে ভালো মাঠ। কারণ আপনি ভালো মাঠে একটা প্লেয়ার চিন্তা করার দরকার নাই যে সেই বলটা 2বার বা 3বারে রিসিভ করবে। সো ভালো মাঠ খেলা, মানে ভালো ফুটবল খেলার অন্যতম কারণ হচ্ছে ভালো মাঠ। সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে অবশ্যই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটু আসিয়ান কাপ নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের সামনে আসিয়ান কাপ রয়েছে, সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে এবং সামনে সাফও রয়েছে। আসিয়ান কাপ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে আসিয়ান কাপে শুক্রবার সম্ভবত 14 তারিখে তাদের কাছে ফিফা একটা আমন্ত্রণ পত্র দিয়েছে। সেখানে তাৎক্ষণিক তারা অনেকে বলছেন, সহসভাপতি সহ অনেকেই বলছেন যে তারা তাৎক্ষণিক জবাবও দিয়ে দিয়েছেন। গত পরশুদিন সাব্বির ভাই, আরেকজন সহসভাপতি ফেডারেশন, তিনি বলছেন এখনো তারা সেই সিদ্ধান্তই নেয়নি খেলবে কিনা আসিয়ান কাপটা। সেই জায়গায় আসলে বাংলাদেশের জন্য এই যে সমন্বয়হীনতা কর্মকর্তাদের এর আগেও আমরা দেখেছি, একই কর্মকর্তা এক এক কথা বলছে। এই জায়গায় ফুটবলের জন্য, কারণ আসিয়ান কাপে খেলে কোচ বলছে যেটা ভালো হবে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার সাথে যদি খেলা হয়, ঘরের মাঠে খেললেও তিনি ভালো প্লেয়ারদের সাথে, ভালো দলের সাথে খেলতে চান, তবে এখানে খেললে আসলে ভালো হবে ইন্দোনেশিয়ায় গিয়ে। সেই জায়গায় আসলে ফুটবলের জন্য আসলে এরকম সমন্বয়হীনতা আসলে কতটা প্রভাব ফেলে? না দেখেন, আসিয়ান কাপ এমন একটা টুর্নামেন্ট, এটা আমি বলবো যে বাংলাদেশ যদি এটা খেলে, এবং থমাস ডুলি যেটা বলছিল সে কিন্তু টোটালি এগ্রি, কারণ আমাদের যে হায়ার র্যাঙ্কিং টিম, বাট আমার কাছে মনে হয় বর্তমান সময়ে বাংলাদেশের যে স্ট্রেংথ বলবো, তাদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। সুতরাং তাদের সাথে একটা হাড্ডাহাড্ডি খেলা হবে এবং সেইটার প্রভাব, মানে ইতিবাচক প্রভাব কিন্তু আমরা যেহেতু সাফ ফুটবল টার্গেট, সেখানে কিন্তু একটা ভালো করার সুযোগ থাকবে। যদিও ইন্ডিয়া ছাড়া আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে যদি চিন্তা করি, কেউ সাফে নেই, বাট তার আগে যদি এটা ট্রায়াল হিসাবে আমরা নিতে পারি, এবং যেহেতু এটা ফিফার আন্ডার একটা টুর্নামেন্ট, সেখানে সব কিছু কিন্তু অনেক রিচ থাকবে। সো এই সুযোগটা আমার কাছে মনে হয় নেওয়া উচিত প্রথমত, এবং এটা ক্লিয়ারিফাই হওয়া উচিত। যদিও আমাদের সময় রয়েছে, যেহেতু নেক্সট মান্থের প্রথম দিকে হয়তো বা ন্যাশনাল টিমের ক্যাম্প করার সুযোগ রয়েছে, এবং আমরা যেটা জেনেছি ফর্মালি আর আনফর্মালি, যে বাফুফে থেকে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন তারা, যদিও তারা ডিসক্লোজ করেনি যে তারা এটা খেলতে চান এবং হেড কোচও খেলতে চান। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু দিন অপেক্ষা করতে হবে, বাট এই সিদ্ধান্তগুলো আমরা যত দ্রুত নিতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু একটা কোচের প্ল্যান করতে খুব সুবিধা হবে যে সে আসলে কবে সেই টুর্নামেন্টটা হবে এবং কতদিন সে ট্রেনিং করতে পারবে, এবং প্লেয়াররাও কিন্তু মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে পারবে। এবং আমার কাছে যেটা সমস্যা মনে হচ্ছে সেটা হচ্ছে লিগ কিন্তু প্রায় 2.5 মাস ধরে বন্ধ আছে উইন্ডোর কারণে। সুতরাং এই ধরনের টুর্নামেন্ট খেলতে হলে আপনাকে কিন্তু একটা ভালো প্রস্তুতি নিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আগে থেকেই শুরু করতে হবে। সো আমি বলবো খুব বেশি আমাদের সময় নেই, এবং প্লেয়ারদেরকে ফিটনেস লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে নেওয়ার জন্য
বেশ কিছু সময়ও কিন্তু প্রয়োজন। সো আমার কাছে মনে হয় এই দ্রুত সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে অনেক ইতিবাচক ফল করার সম্ভাবনা থাকবে যদি আমরা এশিয়ান কাপে অংশগ্রহণ করি। নয়ন ভাই, ছোট্ট করে একটু একটা উত্তর চাই। সেটা হচ্ছে বাফুফেতে দেখা গেছে যে কয়েকদিন ধরে মিডিয়া ম্যানেজার সহ কয়েকজন কর্মকর্তার বেতন আটকে দিয়েছে বাফুফে। সেই জায়গায় তারা একটা কারণ দর্শিয়েছে যে তারা যে বিলগুলো, পুরনো বিল, সেগুলো তারা পরিশোধ বা তারা ক্লিয়ার করেনি। সেই ক্ষেত্রে আসলে আমরা জানি যে রেফারি থেকে শুরু করে ফুটবল কোচ এবং আপনারও, আমি যতটুকু জানি যে আপনারও কিছু টাকা এখনো বাকি রয়েছে বাফুফের কাছে। সেক্ষেত্রে এই যে তাদের মানে দায়িত্বের যে জায়গাটা, যে একটা কোচের সাথে আপনি চুক্তি হবেন, কোচের চুক্তি শেষ, টাকা এর আগেই আসলে তারা দিয়ে দিবে, এই জায়গাটাতে বাফুফে কেন এমন করে? মানে এটা পেশাদারিত্ব কোনো ফেডারেশনের কাজ কিনা? দেখেন, টু বি অনেস্ট, এটার উত্তরটা আমার কাছে মনে হয় আই এম নট দ্য রাইট পারসন। এটার উত্তরটা ওনারাই দিতে পারবেন। বাট এই প্রথম দেখলাম যে অনেকের বেতন আটকে রেখেছে। সো এটা আমি ইতিবাচক দিক দেখি, কারণটা হচ্ছে এটা অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাও কিন্তু একটা আসে। সো এটা আমি বলবো যে এটা নিশ্চয়ই একটা সময় ছিল, সেই সময়ের মধ্যে হয়তো তাদের জমা দেওয়ার কথা ছিল, সেটা বিপরীতে হয়তো কোচদের টাকা যে আটকে রাখে সেটার কি ব্যাখ্যা আপনি দিবেন? সেই ব্যাখ্যাটা আমার কাছে মনে হয় সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে বাফুফের, তারাই ভালো দিতে পারবে। নয়ন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার হাতে আর সময় নেই, সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।